আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। একটা বিরতি দিয়ে আবারও লাইভে হাজির হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। পাশাপাশি বাংলাদেশের সামনে আসছে যে ভয়ঙ্কর বিপদ, সেই বিপদ সম্পর্কেও আপনাদের অবগত করতে চাই, সতর্ক করতে চাই। প্রিয় দর্শক, যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে বিষয়টা জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার মসনদে বসতে চান, জনাব তারেক রহমান, তিনি নিজেকে এখনো স্বাধীন ভাবতে পারছেন না। যিনি নিজের দেশে পা রাখতে সাহস পাচ্ছেন না, তিনি কি করে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন? এই প্রশ্নটি এখন বিএনপি বিরোধীদের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রশ্ন হলো, জনাব তারেক রহমান আসলে আসতে পারছেন না কেন দেশে? বারবার ডেট দিয়েও সেই ডেট রক্ষা হচ্ছে না কেন? পর্দার অন্তরালে কোন অপশক্তি, অদৃশ্য শক্তির জন্য তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না? 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে -2 ফর্মুলা বাস্তবায়নের কাজ করেছে, সেই -2 এখন -4 ফর্মুলায় কি এগিয়ে যাচ্ছে? দেশি এবং বিদেশি কারা ষড়যন্ত্রকারী যারা জিয়া পরিবারকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে? এর মধ্যে কি জামাত ইসলামের কোনো ভূমিকা আছে? বিএনপির ভুলগুলো কি আসলে, বা বিএনপির ভেতরে কারা সেই অপশক্তি যারা তারেক রহমানকে মাইনাস করতে প্রতিবেশী শত্রু দেশটির হয়ে কাজ করছে? দর্শক, এই বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি দিয়ে আলোচনা করতে চাই, বেগম খালেদা জিয়া, বয়সের ভারে নুয়ে পড়া এক আপোষহীন নেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট কারো চোখে পড়েছে? পড়েনি। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল মিলেমিশে ভালো করে খেয়াল করুন। বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এমন তথ্য গণমাধ্যমে প্রচার হয়েছে, আমরা কি দেখেছি? প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে, যে যার মতো লিখছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনের কথাগুলো খুব সহজে দূর দূরান্ত থেকে শুনতে পাই, পড়তে পারি, দেখতে পাই। এই বিএনপিকে নিয়ে এত সমালোচনা, তারেক রহমান বা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে এত সমালোচনা, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি সমালোচনা কেউ করছেন না। প্রত্যেকে ভালোবাসায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রত্যেকে তার জন্য কাঁদছেন, দোয়া করছেন। পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে যখন খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন। প্রত্যেকে বলছেন, প্রিয় মা, আপনি জেগে ওঠেন। এই সোনার বাংলাদেশটিকে যারা তিল তিল করে গড়েছেন, জিয়াউর রহমানের পর যে নারী, যে মহিষী নারী এ দেশটিকে গড়েছিলেন, আপোষহীন নেত্রীর যিনি উপাধি পেয়েছিলেন, বহু লড়াই সংগ্রাম করে 16টা বছর ক্ষমতার বাইরে এমন কোনো নির্যাতন নেই তিনি ভোগ করেননি। এক কাপড়ে প্রিয় স্বামীর ঘর থেকে বের করে দেয়া হয়েছে, তাকে বৃদ্ধ বয়সে জেলে কষ্ট দেয়া হয়েছে, সন্তানদের কাছ থেকে শেষ বয়সে দূরে রাখা হয়েছে। এমন কোনো নিষ্ঠুরতা নেই যার উপরে প্রয়োগ করেনি স্বৈরাচার ফ্যাসিস্টরা, শত্রুরা। তারপরও দেশের স্বার্থে তিনি আপোষ করেননি। একজন রাজনীতিকের নাম বলেন যিনি খালেদা জিয়ার পায়ের যোগ্য হয়েছেন? একজন আছেন? হ্যাঁ, আমরা জামায়াত ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে দেখেছি যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন, কিন্তু আপোষ করেননি স্বৈরাচার ফ্যাসিস্ট কিংবা ওপারের শত্রুদের সাথে। কিন্তু খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজে একাই। সে মানুষটির ঘোর বিপদে তার একমাত্র বেঁচে থাকা সন্তান তারেক রহমান দেশে আসতে পারছেন না। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন, কিন্তু খেয়াল করে দেখবেন তারেক রহমানের শেষ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে আপনারা কি দেখেছেন?
তিনি আসতে চান তার মায়ের কাছে, কিন্তু তার একক ইচ্ছায় সেটা সম্ভব হচ্ছে না। তার মানে অদৃশ্য শক্তির অনুমতি প্রয়োজন। তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাবার পর ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় বসছেন, তারপরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট, একটি এস্টাবলিশমেন্ট। কে তারা, তাদের উদ্দেশ্য কি কিছুটা হলেও তারেক রহমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি। তিনি নিজেকে অসহায় হিসেবে বলছেন এবং কারা তাকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না, কারা তার সিকিউরিটি থ্রেট তৈরি করছে, তাদের নামটাও পর্যন্ত তিনি বলতে পারছেন না। ভালো করে খেয়াল করেন, মির্জা ফখরুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে তারেক রহমান তার সোশ্যাল অ্যাকাউন্টে বিষয়টিকে বলেছেন, তিনিও মুখ খুলতে রাজি না, তারেক রহমান যেটুকু বলেছে ওইটুকু পর্যন্ত। অথচ এই বিএনপি বলছে তারা এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে। তার মানে এই দেশ এখনো স্বাধীন হয়নি, এটা প্রমাণিত। যে দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আসতে পারবে না, যে দেশে তার মাকে দেখার জন্য তার একমাত্র ছেলে আসার অনুমতি পাইছে না, সেই দেশ কি স্বাধীন হয়েছে? বুকে হাত দিয়ে বলেন তো। আমরা যত লাফালাফি করি, এই দেশ স্বাধীন হয়নি। এই দেশ এখনো অন্ধকার, এই দেশ এখনো পরাধীন। প্রশ্ন হলো, পর্দার অন্তরালে কারা সেই অপশক্তি? আপনাদের মনে আছে 1/11-এ তারেক রহমানকে যখন বিভিন্ন ভৌতিক মামলায় জেলে নেওয়া হলো, তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। এটি গণমাধ্যমের খবর থেকে বলছি না, আমার নিজ চোখে দেখা। কারণ সেই সময়টিতে আমি চ্যানেল 1-এর সাংবাদিকতা করতাম এবং খালেদা জিয়া, তারেক রহমান, শেখ হাসিনার এই তিনজনের গ্রেফতারের পুরো নিউজটি আমার করা হয়েছিল। অর্থাৎ দুই নেত্রীকে একসাথে গ্রেফতার একদিন আগে পড়ে পুরো বিষয়টিতে চ্যানেল 1-এর পক্ষ থেকে সেই রিপোর্টারটি আমি ছিলাম, যিনি পুরো নিউজটা কভার করেছিলাম। রাত দিন একটানা 4 দিন আমি অফিসে ছিলাম, বাসায় ফিরতে পারিনি। ভালো করে খেয়াল করুন, সেই সময়টা তারেক রহমানের উপর অকথ্য নির্যাতন করেছিল আমাদের ইন্টেলিজেন্স নামে সেই কুখ্যাত ব্যক্তিরা। তার নামে অজস্র ভৌতিক মামলা তৈরি করা হলো। দুই নেত্রীকে বিশেষ কারাগারে রাখা হলো সংসদ ভবনের ভেতরে এবং খালেদা জিয়ার কাছে একাধিকবার মেসেজ গিয়েছিল সেই বিশেষ অপশক্তির পক্ষ থেকে। তারা বলছিল মইনির পক্ষ থেকে, নামটা বলে দিচ্ছি। প্রথমে দুজনকে মাইনাস করার চেষ্টা করা হলো। যখন দুজনের কাছে এই -2 ফর্মুলা পৌঁছে গেল, শেখ হাসিনা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। খালেদা জিয়া যাননি, তার পরিবারও যায়নি। কিন্তু মজার বিষয় দেখেন, যখন সেনাবাহিনী বুঝতে পারলো শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া যাবেন না, মরে গেলেও তিনি যাবেন না, তাকে সরাতে পারবেন না, তখন মইনির পক্ষ থেকে একজন সেনা অফিসার খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন যে নেত্রী, যা হয়েছে ভুল হয়েছে, আপনাকে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবো, তবে আপনার উপর বা তারেক সাহেবের উপর বা রাজনৈতিকভাবে বিএনপির উপর যা হয়েছে আপনাকে ভুলে যেতে হবে। খালেদা জিয়া সেই শর্তে রাজি হননি। শেষ পর্যন্ত মইনীয় বাহিনী নিজেদের বাঁচাবার জন্য এক্সিট রুট তৈরি করতে শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে 1/11-এর পর একটি সাজানো নির্বাচনটি সবাই দেখেছে খুব ফেয়ার হয়েছে, কিন্তু ছিল সাজানো। এটা আর্মি অফিসাররা অনেকেই বলেছে পরবর্তী আমাদেরকে। শেখ হাসিনা ক্ষমতায় বসে, এরপর হাসিনা সেই 1/11-এর কুশীলবদের আর দেশে ঢুকতে দেয়নি, তাদেরকে দেশ থেকে একে একে বের করেছেন। পাশাপাশি ওপারের শক্তি নিয়ে শেখ হাসিনা বিরোধী দল দমনের নামে বিএনপি জামাতকে শেষ করে দেবার চেষ্টা করে। ওই সময়টিতেই 1/11-এর মাঝামাঝি সময়টিতে খালেদা জিয়া যখন দেখলেন তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে এবং তার কাছে সেনাবাহিনীর সদস্যরা যখন গিয়েছিলেন, তারেক রহমানের অবস্থা ভিডিও করে দেখানো হয়েছে যে আপনি এই দেখেন আপনার ছেলের অবস্থা, এবার আপনি দেশ ছাড়েন। খালেদা জিয়া তারপরও দেশ ছাড়েননি, নিজের ছেলেকে কোরবানি দিয়েছিলেন। শেষ পর্যন্ত একটি শর্তে রাজি হয়েছিলেন খালেদা জিয়া, আর সেটি হলো যে ঠিক আছে, তারেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠান, সে রাজনীতি থেকে সাময়িকভাবে বিরত থাকবে, অর্থাৎ রাজনীতি থেকে দূরে থাকবে।
এই শর্তে মুচলেকার মতো বা একটি কি বলবো সিগনেচার দিয়ে তারেক রহমানকে লন্ডন পাঠানো হয়। খালেদা জিয়া নিজে যাননি, নিজের ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বা জীবন বাঁচাবার জন্য হোক, যেভাবেই হোক তিনি একটি শর্তে রাজি হয়েছিলেন, নতুবা তাকে মেরে ফেলা হতো। এবং আপনাদের মনে আছে তারেক রহমানকে যখন হাসপাতালে আনা হতো তিনি দাঁড়াতে পারতেন না, শুইতে পারতেন না, তার কাঁপুনি, সেই কাঁপুনির ভিডিও এখনো ইউটিউবে আছে। কি ভয়ঙ্কর নির্যাতন তার উপরে হয়েছে। এবং ইংল্যান্ডে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন, কমরউদ্দিন ভাই তখন বেঁচে ছিল, যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট। আমি অনেক রিকোয়েস্ট করে তারেক সাহেবকে একবার দেখার সুযোগ পেয়েছিলাম, সেটাও 9-10 সালের দিকে ভেবে। তিনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে দীর্ঘ সময় তার উপর চিকিৎসা হয়েছে। এবং এরপর তার আগেও যখন 13-14-তে তারেক সাহেবের সাথে আবারও লন্ডনে দেখা হয়, তখনও তাকে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখেছিলাম। একটা জার্নালে লিখেছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বাংলাদেশ। এরপর আমার উপর আওয়ামী লীগের অনেক রকম কি বলবো হুমকি ধুমকি আসে, শেষ পর্যন্ত আমাকেও দেশ ছাড়তে হয়। শুধু এটির কারণে না, আরো অনেক কারণে দেশ ছাড়তে হয়। আজকের বিষয়টি হলো তারেক রহমানকে মাইনাস করতে চাইছেন কারা। দলের ভেতরে এবং বাইরে কয়েকটি গ্রুপ আছে। ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট নামক কয়েকটি বিশেষ মুখ আছে, অদৃশ্য মুখ। এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম থেকে যারা আছেন, ডেইলি স্টার, প্রথম আলো, এদেরকে বলা হয় ডিপ স্টেট মানে ডিপ স্টেটের ধরেন মুখপাত্র রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য, রয়েছে ওপারের বিশেষ ব্যক্তিরা, রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিশেষ ব্যক্তিরা। বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে একটি ধাঁচ আছে, সেটা হলো সেনাবাহিনী যত খারাপই হোক, এক অফিসার আরেক অফিসারকে সবসময় রক্ষা করেন বা একজন আরেকজনের ধারাবাহিকতা রক্ষা করতে চান। যেমন কামার জাভেদ বাজওয়ার ধারাবাহিকতা রক্ষা করছেন আসিফ মনির পাকিস্তানে। যদি আপনারা খেয়াল করেন, ইয়াহিয়া আইয়ুব খানের ধারাবাহিকতা রক্ষা করেছেন জিয়াউল হক, পারভেজ মোশাররফ। একে একে এইভাবে করতে করতে কামার জাভেদ বাজওয়া আসছে আসিফ মনির। কিন্তু কেউ কখনো কোন এক সেনাবাহিনীর প্রধানকে বিচার করেনি। সেনাবাহিনী এই করার জন্য, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য কখনো কাউকে বিচার করেনি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা না হলেও আমরা দেখতে পাচ্ছি যে যখন গুম খুনের জন্য আওয়ামী শাসনামলের যে সেনা অফিসাররা কারাগারে আছেন, তাদেরকে বিশেষ কারাগারে আরামায়েশে রাখা হয়েছে। তাদেরকে এসি বাসে করে আদালতে আনা হচ্ছে। তারা এখন কি অবস্থায়, কোথায়, বউর সাথে আছে না কারাগারেই আছে, আমরা কিচ্ছু জানি না। তাদেরকে কি মুক্ত আবহাওয়ায় রাখা হয়েছে, নাকি আমাদেরকে শুধু বলা হয়েছে তারা সাব জেলে আছে? কি অবস্থা, তারা এখন কি করছে সেখানে আমরা জানি না। অথচ শেখ হাসিনার মতো, খালেদা জিয়ার মতো ব্যক্তিকেও কিন্তু সেনাবাহিনী জেলে নিয়েছিল, মনে আছে? এই শেখ হাসিনা খালেদা জিয়াকেও জেলে নিয়েছিলেন, তাকেও কারাগারে থাকতে হয়েছে। কিন্তু আমাদের আর্মি অফিসারদের থাকতে হচ্ছে না। কি মজার বিষয় না? দেশের মালিক কারা বুঝতে পেরেছে? আমাদের রাজনীতিবিদরাও মালিক না, মালিক হলেন বিশেষ একটি জায়গা। বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ জায়গা থেকে সিগন্যাল দেয়া হচ্ছে না। এবং এর মধ্যে দুটো দেশের নাম উঠে এসছে, একটি যুক্তরাষ্ট্র এবং একটি ভারত। এই দুটো দেশ কোনোভাবেই তারেক রহমানকে এখনো গ্রিন সিগন্যাল দেয়নি। পাশাপাশি কোনোভাবেই চাইছে না তারেক জিয়া পরিবারের কেউ এই রাজনীতিতে ইনক্লুড হোক। যে কোনোভাবে তারা এটিকে বহাল রেখেছে। বিষয়টা খেয়াল করবেন। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তারেক রহমানকে এখনো সিগন্যাল দেয়নি আমেরিকা। তার এই স্ট্যাটাসটি যারা পড়েছেন তারা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত, বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা তারেক রহমানকে মাইনাসে ওপারের শক্তির সাথে খেলছে। এখন আপনি বলবেন যে ভাই, তাহলে তারেক রহমান তাদেরকে দল থেকে বাদ দিচ্ছেন না কেন? তারেক রহমান প্রাসাদ ষড়যন্ত্রে আটকে গেছেন বলে আমার মনে হয়। কারণ তার মা অসুস্থ। তার মা কেন অসুস্থ? তাকে কি বিশেষভাবে বিষ প্রয়োগ করা হয়েছে কোনো কারণে, বা তাকে আস্তে আস্তে স্লো পয়জনিং করে হত্যা মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই বিষয়টিও কিন্তু কেউ বলছে না, কখনো কারো সাহস হয় না, অথবা কেউ জেনেও বলছে না। নাম্বার 2, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়ে আবার দেশে ফিরে আসলেন কোন কারণে? নাম্বার 3, তারেক রহমান দেশে আসতে পারছেন না, কিন্তু জোবাইদা রহমান এসে আবার চলে গেলেন কেন? কিংবা জাইমা রহমান আর দেশে আসলেন না কেন একবারের জন্য? তারেক রহমানের সমস্যা থাকলে তার পরিবার তো অ্যাটলিস্ট শেষ সময়টি খালেদা জিয়ার পাশে থাকতে পারতেন, সেটিও কেন হচ্ছে না? অনেকগুলো প্রশ্ন আপনাদের খেয়াল করতে থাকেন, একটার পর একটা মনে করেন। তারেক রহমান
তার উপর থেকে সকল মামলা উঠে গেছে। যতগুলো মামলা আওয়ামী লীগের আমলে হয়েছে প্রত্যেকটি মামলা তিনি মুক্তি পেয়েছেন, খালাস পেয়েছেন। তারপরও আসছেন না কেন? তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এমন একটি ঘোষণা এসছে। যদি তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন, তাহলে নভেম্বরের এই শেষ সময়টিতে মা যখন মৃত্যু পথযাত্রী, তখনও তিনি আসছেন না কেন? সরকার যখন বলছে তাকে একদিনের ট্রাভেল ভিসা দেয়া হবে, মানে তিনি চাইলে একদিনই তাকে দেয়া হবে ভিসা। এবং আমাদের কি বলে, যিনি প্রেস সচিব, তিনিও বলছেন তার উপরে সরকারি কোনো বিধি নিষেধ বা বাধা নেই, তিনি যখন চাইবেন তখনই দেশে আসতে পারবেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সব। তারপরে তারেক রহমান আসছেন না কেন? একটি কারণ, এই সরকার যেখানে বসে আছে তার চেয়ে অদৃশ্য শক্তির ক্ষমতা অনেক বেশি। তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তা গাড়ি, অর্থাৎ বুলেট প্রুফ গাড়িরও কথা আমরা শুনেছি গণমাধ্যমে। তারপরও তিনি আসছেন না। তার মানে তার দলের মধ্যে একটা বড় বিশ্বাসঘাতক গ্রুপ আছে, যারা প্রকাশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে আমরা জানি, কিন্তু তারা তারেক রহমানের মূল নির্দেশনা ফলো করছেন না। আবার তারেক রহমান তাদেরকে বাদও দিতে পারছেন না, কারণ তিনি বাদ দিবেন লন্ডন থেকে। এই বাদটা কার্যকর করবে কে, কারা, কোত্থেকে? প্রাসাদ ষড়যন্ত্র দেখবেন এভাবেই সুলতানের পর পরবর্তী সুলতানকে ব্ল্যাক, মানে ফ্রেম থেকে ব্ল্যাক করে দেয়া হয়, তাদের পুতুল সুলতানকে বসানো হয়। এটা বড় বড় মুসলিম সালতানাতের ইতিহাস যারা পড়েছেন দেখবেন। তারেক রহমানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি খুব গঠনমূলক বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে। তিনি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ কথাও বলছেন না, সরকারের কঠোর সমালোচনাও করছেন না। তিনি তার বক্তব্যে কোথাও ভারতের নামটা উল্লেখ করছেন না, সেনাবাহিনীর বিরুদ্ধে একটি কথাও বলছেন না। তারপরও বাধা কোথায়? কেন তাদের নামটা উল্লেখ করতে পারছেন না ফেসবুকে? তার মানে সেই বিশেষ শক্তির কাছে তিনি আটকা পড়ে আছেন, বা সেই বিশেষ শক্তির ভয় তিনি দেশে ঢুকতে পারছেন না, এটাই স্পষ্ট তো। তাহলে তার দল কেন কথা বলছে না? তার দলের মধ্যে তারেক রহমান ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, এই হুমড়া ছুমড়ার নেতাদের যে এত সংখ্যা বেড়ে গেছে, হাইব্রিড বেড়ে গেছে, তার নেতাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ আছেন? তার নেতা কি তার জনশক্তির উপর ভরসা করতে পারছেন না? অনেক রকম প্রশ্ন উঠছে। আসলে উত্তরটাকে, উত্তরটা হলো বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে বিএনপির একটা গ্রুপ। খেয়াল করবেন, কারণ খালেদা জিয়ার সময়টিতে যখন তিনি দায়িত্বে ছিলেন দলের, জামায়াত এবং বিএনপির মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে দেখবেন আমরা সবসময় এই দুটো দলের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করি। কারণ এই দুটো দল যতক্ষণ এক থাকবে, ইস্টাবলিশমেন্ট বলি বা ফ্যাসিস্ট শক্তি বলি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশে এই মুহূর্তে কেউ মানুক আর না মানুক, প্রধান শক্তি দুটো হলো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট বিএনপি আর ইসলামিস্ট জামায়াত ইসলাম। কিন্তু দেখেন কৌশলভাবে, খুব কৌশলগতভাবে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দুটো দলের মধ্যে কারা বিভিন্ন কটূক্তি করে, উত্তপ্ত বাক্য ছড়িয়ে দুটো দলকে বিভাজিত করে একদম শত্রু বানিয়ে ফেলেছে। ওই শক্তিগুলো হলো ওই দেশের এজেন্ট। প্রথমে তারা জামায়াতকে বিএনপির কাছ থেকে দূরে সরিয়েছে এবং বিএনপিকে একা করে ফেলেছে। আপাত দৃষ্টিতে ইসলামিক শক্তি বলেন, আদার শক্তিগুলো বলেন, বিএনপির পক্ষে খুব কম আছে। যারা আছে তারা ওই ওপারের শক্তি, বাম, রাম, চাম, এরাই আছে। এদের 14 জন নেতা থাকলে কর্মী আছে ধরেন 3 জন। সেই দল তারেক রহমানকে সেভ করতে পারবে না। এদের সবাইকে বিশেষ উদ্দেশ্যে বিএনপির সাথে ট্যাগ করা আছে। কে করছে? বিএনপি বাংলাদেশের মানে নেটওয়ার্ক। এখন তারেক রহমান যদি মনে করেন মিস্টার কদম আলীকে দল থেকে সাসপেন্ড করবেন, হবে না। তারাই সম্মিলিতভাবে তারেক রহমানকে সিস্টেম করে দেবে। তারেক রহমানের মা এখন বেঁচে আছেন কিন্তু দলীয়ভাবে অ্যাক্টিভ না। এই প্রাসাদ ষড়যন্ত্রে আটকে গেছেন তারেক রহমান। তিনি দেশে আসবেন, দেশে এসে দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে তিনি ধীরে ধীরে তার বলয়টাকে স্ট্রং করবেন, দেন তিনি শত্রুদেরকে সরাবেন। কিন্তু তিনি এই মুহূর্তে পারছেন না। শত্রু মিত্র দেখেন, সংস্কারপন্থী অনেকেই চলে এসছে, এবার নমিনেশনও পেয়েছে। অনেকভাবে দেখেন, ভালো করে খেয়াল করেন, নমিনেশনের আপনারা মনে করেন সব তারেক রহমান দিয়েছে, ইম্পসিবল। সব তারেক রহমান দেয়নি। অনেক প্রার্থীকে তারেক রহমান দেয়নি, দিয়েছে ঢাকার হাইকমান্ড। তারা বক্তব্যে তারেক রহমানের স্তুতি গায়, কিন্তু নেপথ্যে তারেক রহমানের মাইনাসের জন্য তারাও কাজ করছে সেই ডিপ স্টেটের সাথে। এই পরিস্থিতিতে বিএনপি সারা বাংলাদেশের নেতাকর্মীদের বোঝা উচিত কোন রাজনীতিটা তারা করবেন। জামাতকে আলাদা করায় বিএনপি এবং জামাত দুটোই দুর্বল হয়েছে। জামাত শক্তিশালী হয়েছে বিষয়টা এরকম না, জামাতও দুর্বল হয়েছে। পাশাপাশি ডিপ স্টেট
দেখেন, প্রথম আলোর কোনো বিচার করতে পারে না, ডেইলি স্টারে কিচ্ছু করতে পারে না, শত প্রমাণের পর সরকার কিচ্ছু করতে পারে না। এই যে নতুন সরকার বসছে, তার উপদেষ্টারা বসছেন, এগুলো সব প্রথম আলোর অফিস থেকে ঠিক করে দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট আপনাদেরকে বলছি, গণমাধ্যমের খবর না, জেনে শুনে বলছি। কে বসবেন এই মন্ত্রণালয়, কে বসবেন ওখানে, সচিবালয় কে বসবেন, কোন আমলা কোথায় যাবেন, এই বিষয়গুলো কোন ব্যক্তি, রিটায়ার্ড থেকে দুজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিশনার, ডিএমপি, আইজিপি, দুজনকে প্রথম আলো গ্রুপ এনেছে। খোঁজ নিয়ে দেখেন আপনারা। তার মানে বুঝতে পারছেন, আমরা যখন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি তখন দেখবেন ফখরুলরা প্রথম আলোর অফিসে গিয়ে ফুলের মালা গলা দিয়ে আসে। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, হৃদয়ে হাত দিয়ে কথা বলবেন, হৃদয়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করবেন ভালোবাসা কাকে বলে আর ভালোবাসার জন্য কি করতে হয়। সবাই তো চাঁদাবাজির জন্য দলটাকে ভালোবাসেন, এবার দলটাকে একটু ভিন্নভাবে ভালোবাসেন। বাংলাদেশে শেখ হাসিনা মাইনাস, তার পরিবার দেশে নেই। খালেদা জিয়া অসুস্থতার জন্য মাইনাস, এবার তারেক রহমানকে মাইনাস করার পরিকল্পনা চলছে। তার মানে -4 অথবা 2 পরিবারকে মাইনাসের ফর্মুলা চলছে। এই সময়টিতে জিয়া পরিবারের সদস্যদের উচিত জামায়াত ইসলামের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, একটা আত্মস্থ রিলেশন তৈরি করা, একটা নিবিড় সম্পর্ক তৈরি করা। মাঝখানে যেই ব্যক্তিগুলো আছে যারা বিএনপি জামাতের মধ্যে দ্রুত তৈরি করছে, তাদেরকে কোণঠাসা করতে হলে দুটো দলকে আগামী দিনে চিন্তা করতে হবে। তারেক রহমানকে যারা ভুল প্রিসক্রিপশন দিচ্ছেন, তাদেরকেও তারেক রহমানকে চিনতে হবে। যে নেতা অন্যের ইশারায় আটকে আছেন, তার মাকে শেষবারের মতো দেখতে আসতে পারেন না, সেই নেতাকে এবার প্রকাশ্যে কথা বলা খুব জরুরি। কারণ আগামীর রাজনীতি তারাই ঠিক করবে যারা সাহসের সাথে লড়াই করবে। তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না তার ইচ্ছা, কিন্তু তিনি দেশের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করছেন, এটাকেও আমাদের সেলুট জানাতে হবে। যিনি তার মায়ের শেষ সময় কাছে আসতে পারছেন না, তার বেঁচে থাকার জন্য না, তার দেশকে রক্ষার জন্য এটা করছেন। কারণ তার বেঁচে থাকার উপর দেশ রক্ষার অনেক বড় যোগসূত্র আছে। দর্শক, শেষ সময় যে কথাটি বলতে চাই সেটি হলো, আমার এই বক্তব্য কোনো বিশেষ গ্রুপের বিরুদ্ধে না। আমি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে কথাগুলো বলছি, সেই অদৃশ্য শক্তিকে কম বেশি আমরা চিনি। এই অপশক্তিকে আমরা দুর্বল করব, কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে বিষধর সাপকে পুষে সেটা করতে পারবো না। বিষধর সাপের সে বিষটাকে ভেঙে দিতে হয়। গত 15 মাসে এই দেশ কতটুকু এগিয়েছে, কতটুকু পিছিয়েছে কম বেশি আপনারা বোঝেন। তারেক রহমানকে দেশে আনতে হলে বক্তব্যে স্তুতির বদলে, চামচামির বদলে তার জন্য বিশেষ কিছু করতে হবে। কি করতে হবে দল সেটা সিদ্ধান্ত নেবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। আবারও বলছি, আওয়ামী বিরোধী যতগুলো শক্তি আছে তারা সবাই এক টেবিলে বসেন, একসাথে সিদ্ধান্ত নেন আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে, কাদের ইশারায় চলবে। দেশ কি স্বাধীন হয়েছে না পরাধীন? যদি পরাধীন হয়, কাদের কারণে পরাধীন? এই মুহূর্তে বাংলাদেশ যদি স্বাধীন না হয়, নিজেকে স্বাধীন মনে না করে, 24-এর 2000 মানুষের জীবন, 40,000 মানুষের রক্তাক্ত আহতের ইতিহাস, পঙ্গুত্ব, অন্ধত্ব যদি বাংলাদেশকে স্বাধীন করতে না পারে, এই বাংলাদেশ আর কখনো স্বাধীন হবে না। জিয়া পরিবারের অনেক বড় ভূমিকা আছে দেশ স্বাধীনতার জন্য। আগামী দিনে জিয়া পরিবারকে প্রয়োজন। জিয়া পরিবারের দায়িত্ব যদি না নেয় বিএনপি, এই বিএনপি 1000 টুকরায় ভাগ হবে। আবারও বলছি, আমাদের আশপাশে ষড়যন্ত্রকারীরা আছে, তাদেরকে চিহ্নিত করেন। আমরা ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করব, তারপর দেশ স্বাধীন করব। এটাই তো। নতুবা আমরা যদি টেম্পো স্ট্যান্ডে বসে থাকি, আমরা যদি লঞ্চঘাট, ফেরিঘাট দখল নিয়ে বসে থাকি, কারো জমি নিয়ে বসে থাকি, এই দেশ স্বাধীন হবে না। সো তারেক রহমানের জন্য যাদের ভালোবাসা আছে, আসুন রাজপথে নামুন। নেতার জন্য এবার প্রকৃত কর্মীর প্রমাণ দেখান। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।